আমরা সবাই জানি যে বর্তমানে আমরা একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডে বসবাস করতেছি। এটা হচ্ছে এমন একটা পৃথিবী যে পৃথিবীতে কোনো ঘটনা, এটা যেমন রাশিয়া ইউক্রেন আক্রমণ করছিল, ওই ঘটনাটা ঠিক ইউক্রেনের মানুষদেরকে মানে যেভাবে তাদের জীবনে প্রভাব ফেলছে, আমরা ইউক্রেন থেকে কত হাজার হাজার মাইল দূরে অবস্থান করতেছি, ওই ঘটনার প্রভাব কিন্তু আমরা ফেস করছি। ঠিক একইভাবে এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানে আক্রমণ করছে। তো ঠিক এই ঘটনার প্রভাবও কিন্তু আমরা হয়তো সরাসরি ওই মিসাইল এসে আমাদের উপরে পড়ে নাই, কিন্তু এর প্রভাবটা কোনো না কোনোভাবে আমাদের উপরে এসে পড়ছে। যেমন দেখেন, আপনি যখন তেলের পাম্পে যাচ্ছেন, দেখতেছেন তেল নাই, তো আবার দেখা যাচ্ছে যে মোটর সাইকেল বা গাড়ির দীর্ঘ লাইন, তারা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় মানে সিরিয়ালে ওয়েট করে তারপর সে তেল পাচ্ছে। আবার যতটুকু সে চাচ্ছে ততটুকু কিন্তু নিতে পারতেছে না। তো এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডের এই একটা ব্যাপার যে মানে একটা ঘটনা, সেটা পৃথিবী আমাদের থেকে আমরা যত দূরে সেই ঘটনাটা ঘটুক না কেন, এটা কিন্তু আমাদের উপরে মানে এর প্রভাব আমরা, সেটা পজিটিভ ঘটনা হলে এটার পজিটিভ মানে ফলাফল আমরা পাবো, আবার যদি নেগেটিভ ঘটনা ঘটে সেটার কিন্তু নেতিবাচক ফলাফলটাও আমরা ভোগ করব। এই কথাটা কেন বলতেছি হলো যে আমরা কষ্ট করে অনেক টাকা সেভ করি। যেমন যে লোকটা চাকরি করে তার ইনকাম তো লিমিটেড। যেমন ধরেন আপনি 50,000 বা 60,000 টাকা এক মাসে ইনকাম করেন, সারা মাস কষ্ট করে ইনকাম করতেছেন, তারপর আপনি কি করতেছেন, সেভ করতেছেন বিভিন্ন সেভিংস স্কিমে অথবা যে কোনোভাবেই হোক টাকাটা আপনি সেভ করতেছেন। সেভ করলে হচ্ছে আপনার হয়তো বছর শেষে গিয়ে একটা ফিগার দাঁড়াচ্ছে, মানে প্রতি মাসে জমা করতেছেন, এইভাবে আপনি ধীরে 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 আপনার একটা অ্যামাউন্ট জমা হচ্ছে। কিন্তু কথা হলো যে দেখেন, যখন যুদ্ধ বেঁধে গেল তখন কিন্তু সব জিনিসের দাম হঠাৎ করে বেড়ে গেছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব জিনিসের দাম কিন্তু আলটিমেটলি অন্যান্য জিনিসের দামও বেড়ে গেছে। ঠিক একই ঘটনা আমরা ঘটতে দেখছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়। তার আগে যখন করোনা মহামারী আসলো তখনও কিন্তু মানে এরকম আমরা খেয়াল করছি যে ডলারের দামটা কিন্তু ওই সময় হঠাৎ করে বেড়ে গেছে, কারণ ইম্পোর্টের কস্ট বেড়ে গেছে। ইম্পোর্টের কস্ট বেড়ে যাওয়ার কারণে মানে টাকা দুর্বল হয়ে পড়ছে ডলারের এগেইনস্টে। তো এইভাবে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এটাকে আমরা বলতেছি অর্থনীতির ভাষায় বলে ইনফ্লেশন। হ্যাঁ, ইনফ্লেশনটা এমন একটা ব্যাপার যে এ কিন্তু আপনার আমার যে কষ্টের সঞ্চিত অর্থ, এর ক্ষমতাটাকে সে নষ্ট করে দেয়। যেমন ধরেন, আগের বছর যে জিনিসটা আপনি 100 টাকা দিয়ে কিনছেন, এখন আপনি যদি বাজারে যান তাহলে কিন্তু সেই জিনিসটা আর 100 টাকা কিনতে পাওয়া যাবে না। যেমন ধরেন রিন পাউডার, আমি তো রিন পাউডার ইউজ করি অনেকদিন ধরে, তো এটা এক সময় 60-70 টাকায় কিনতাম, এখন দেখা যাচ্ছে যে দাম বাড়তে বাড়তে এটার কেজি এখন 90 টাকা এসে গেছে। আমরা হাফ কেজি 90 টাকা, আর মানে 1 কেজি নিলে 180 টাকা এরকম। তো বিষয় যেটা হইলো যে আমি যেটা বলতে চাচ্ছি যে আগের যে জিনিসটা 100 টাকা কেনা যেত, এখন যদি আপনি বাজারে যান তাহলে আপনি দেখবেন যে এই জিনিসটার দাম বেড়ে গেছে 110 টাকা বা 20 টাকা হয়ে গেছে। অর্থাৎ আপনার টাকার ক্রয় ক্ষমতাটা কমে গেছে। তো এইভাবে যে বিষয়টা দেখা যাচ্ছে যে আপনি যে টাকাটা ব্যাংকে সঞ্চয় করতেছেন, সেভিংস স্কিমে হোক বা আদার্স যে কোনো স্কিমে হোক, তো ব্যাংক আপনাকে যেই মুনাফাটা দিচ্ছে আর এর এগেইনস্টে টাকার ক্রয় ক্ষমতাটা যেভাবে কমে যাচ্ছে ইনফ্লেশনের কারণে, এটা কিন্তু দুইটা কিন্তু সমান না। এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো, যেমন ধরেন ব্যাংক থেকে আপনি পাচ্ছেন 8%, 9%, 10%, আর আপনার এর এগেইনস্টে আপনার ডিভ্যালুয়েশন মানে আপনার মূল্যস্ফীতির কারণে টাকার ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছে, সেটা হয়তো দেখা যাচ্ছে 15%, অর্থাৎ আপনি 5 থেকে 7% গ্যাপে থাকতেছেন। তো এই গ্যাপটা হইলো যে আপনি যদি সেভিংস ইনস্ট্রুমেন্টে বা সেভিংস স্কিমে ইনভেস্ট মানে ডিপোজিট করেন, তাহলে কিন্তু এই গ্যাপটা কখনো ফিল আপ হওয়াটা খুবই কঠিন। হ্যাঁ, তো এখন তাহলে প্রশ্ন হলো যে তাহলে কি আমরা সঞ্চয় করব না? অবশ্যই আমাদেরকে সঞ্চয় করতে হবে, কারণ আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যদি সঞ্চয় না করি তাহলে আমাদের পক্ষে কিন্তু ইনভেস্ট করাটা সম্ভব হবে না।
সঞ্চয় না করলে আরো অনেক অসুবিধা। সেটা হলো যে আমরা আমাদের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে, আমাদের যদি কোনো হঠাৎ করে এমার্জেন্সি অ্যারাইজ করে, সেক্ষেত্রে আমাদেরকে অন্যের কাছে হাত পাততে হয় আমাদের নিজেদের যদি কোনো সঞ্চয় না থাকে। অথবা আমি যদি আমার কোনো প্ল্যান বাস্তবায়ন করতে চাই, যে যেমন ধরেন আমি একটা খুব প্রয়োজনীয়, নিজের প্রয়োজনীয় আমি কিছু করব, তো আমার যদি সঞ্চয় না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ওই কাজটা আমার পক্ষে করা সম্ভব হয় না। তো এই জন্য আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে অবশ্যই যে আমরা যা ইনকাম করতেছি সেখান থেকে আমাদেরকে সঞ্চয় করতে হবে। কিন্তু আমি অবাক হই যে মানুষ অনেক সময় দেখি যে ব্যাংকে, আমি নিরুৎসাহিত করতেছি না আপনাকে, কিন্তু আমি বলছি আপনাকে যে আপনি বিষয়টা চিন্তা করেন। 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের মতো দীর্ঘমেয়াদী স্কিমে সঞ্চয় করতেছেন। তো আলটিমেটলি দেখা যায় যে আপনার হয়তো টাকার অঙ্কের দিক থেকে টাকাটা বাড়তেছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি ক্যালকুলেট করেন যে আপনি যখন থেকে সঞ্চয় করাটা শুরু করছেন আর যখন গিয়ে আপনার ওই স্কিমটা ম্যাচিউর হবে, ওই সময় টাকার যে প্রকৃত ক্রয় ক্ষমতাটা ছিল, আর স্কিমটা যখন ম্যাচিউর হবে সেই সময়ের ক্রয় ক্ষমতা দিয়ে এটা কিন্তু আলটিমেটলি খুব একটা লাভজনক প্রজেক্ট না। তো তাহলে আমাদেরকে কি করতে হবে? এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ক্ষেত্রে যেটা বলি সেইটা হলো যে আপনি সঞ্চয় করেন এবং একটা নির্দিষ্ট মেয়াদ পরে এই সঞ্চয়টাকে আপনি, সঞ্চয় স্কিমটাকে আপনি বিনিয়োগের স্কিমে কনভার্ট করেন। হ্যাঁ, বিনিয়োগে কনভার্ট করেন। আর বিনিয়োগটা হইতে হবে কেমন? যে বিনিয়োগটা আপনার ইনফ্লেশনের যে রেট সেটাকে বিট করতে পারে। যদি ইনফ্লেশনের রেট 10% হয়, সেখান থেকে অবশ্যই আপনার এই বিনিয়োগের তো কিছু আবার রিস্ক ফ্যাক্টরও আছে, ওইটা বাদ দিয়ে সেটা যাতে সে আপনাকে বিট করে আপনাকে একটা এটাকে হ্যান্ডসাম রিটার্ন দিতে পারে, যেটা আপনার সম্পদের প্রবৃদ্ধি ঘটাইতে পারে। তো এখন সেক্ষেত্রে দেখা যায় যে যারা খুব এফিশিয়েন্টলি বিনিয়োগটা হ্যান্ডেল করতে পারে, সেক্ষেত্রে 15%, 20% পর্যন্ত তারা রিটার্ন জেনারেট করতে পারে। এখন তাহলে বিষয়টা কি দাঁড়াইলো যে আপনার যদি ইনফ্লেশন 10% হয় আর আপনার রিটার্ন যদি 20% হয়, তাহলেও কিন্তু আপনি 10% পজিটিভে থাকতেছেন। ইনফ্লেশনকে বিট করে আপনার সম্পদের প্রবৃদ্ধি হবে। এখন এখানে আমাদেরকে একটা বিষয় খুবই জরুরিভাবে মনে রাখা উচিত, সেটা হলো যে কোনো বিনিয়োগে আপনি যান না কেন, বিনিয়োগে রিস্ক ফ্যাক্টর আছে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আর রিস্ক ফ্যাক্টরের সঙ্গে এখন কথা হলো যে তাহলে ওই যে একটা কথা আছে না, নো রিস্ক নো গেইন। আপনি যদি ঝুঁকি না নেন তাহলে কিন্তু আপনার গেইন হবে না। এই জন্য আপনাকে গেইন করতে হলে, প্রবৃদ্ধি করতে হলে সম্পদের, আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে। এখন কথা হলো যে ঝুঁকিটা আপনি কি চোখ বন্ধ করে নেবেন? অবশ্যই না, ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে। আর এই ক্ষেত্রে ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, যে আপনি যেই সেক্টরে বিনিয়োগ করতেছেন এই সেক্টরের বিনিয়োগের ম্যানেজমেন্টটা, রিস্কটা কিভাবে ম্যানেজ করতে হয়, এই বিষয়ে অবশ্যই আপনাকে সক্ষমতা অর্জন করতে হবে। আমি বলবো যতক্ষণ পর্যন্ত না আপনি এই সক্ষমতা অর্জন করছেন, এই বিষয়ে না জানছেন, তার আগে অবশ্যই আপনার বিনিয়োগে যাওয়া উচিত হবে না। আর যদি আপনি এটা করতে চান তাহলে আপনার সম্পদ প্রবৃদ্ধি তো অনেক দূরের কথা, আপনার এখানে অ্যাসেট লস করার সম্পদ লস করার মতো ঝুঁকি অ্যারাইজ করতে পারে। আচ্ছা, এরপরে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমাদের দেশে আমি অনেক মানুষ দেখি যে যারা বিনিয়োগ করতে চান, তো বিনিয়োগ করতে গেলে দেখা যায় যে 5 লাখ 10 লাখ টাকা হয়তো তার পুঁজি আছে, তো বিনিয়োগ করতে গিয়া তারা অনেকটা ইমোশনাল হয়ে পড়েন। দেখা যায় যে তারা মনে করেন, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে যান, এই ক্ষেত্রে আমি স্পেসিফিক ভাবেই কথাটা বলতেছি, তারা মনে করেন যে শেয়ার মার্কেটে হয়তো টাকা উড়ে ওইখানে বিনিয়োগ করলেই টাকা বাড়তে থাকবে, আপনার সম্পদের প্রবৃদ্ধি হইতে থাকবে। আসলে বিষয়টা কিন্তু এতটা ইজি না। আপনি একটা জিনিস চিন্তা করেন দেখি, যে লোকটা ক্রিকেট খেলে, হ্যাঁ, সে ক্রিকেটের মাঠে নামার আগে, যে টেস্ট ক্রিকেট খেলে বা ওয়ানডে, টি20, যে ভার্সনেরই ক্রিকেট হোক না কেন, তো আপনি খেয়াল করেন তো যে সে মাঠে নামার আগে সে কত কোচের কাছে খেলা শিখে, কত প্র্যাকটিস করে, কত ঘাম ঝরায়, কত এটাকে কি বলে, অনুশীলন, এক্সারসাইজ করে,
যে কার বল সে ফেস করবে, বা একজন যদি বোলার হয় যে কাকে সে বল করবে, তো এই বিষয়গুলো এক্সারসাইজ করেই তো সে মাঠে নামে। কিন্তু যদি একটা লোক উনি যদি মনে করে যে আমার 10 লাখ টাকা আছে, আমি মার্কেটে চোখ বন্ধ করে ইনভেস্ট করলাম, তো সেই টাকাটা মানে সে এটা কি পসিবল যে সেই টাকাটা সে মানে তার এক্সপেক্টেড রিটার্ন যদি 20% বা 15% যাই হোক না কেন হয়, তো এখান থেকে সে লাভ করবে? মার্কেট সম্পর্কে সে যদি কিছু না জানে বা তার যদি কোনো দক্ষতা না থাকে, এটা কিন্তু পসিবল না। ঠিক একইভাবে আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ না করে আপনি কোনো একটা ব্যবসার যদি উদ্যোগ নেন, বা আপনি যদি আদার্স কোনো সেক্টরে আপনি ইনভেস্ট করতে চান, তো মূল কথাটা হইলো যে আপনাকে এমন কোনো বিনিয়োগে যাওয়া উচিত হবে না যেই সম্পর্কে আপনার জ্ঞান বা অভিজ্ঞতা নাই, যেটার ঝুঁকি সম্পর্কে, সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আপনার কোনো নলেজ নাই, এবং ঝুঁকি কিভাবে ম্যানেজ করতে হয় সেই কৌশলগুলো আপনার জানা নাই। তো এরকম কোনো বিনিয়োগে আমাদের যাওয়া আসলেই উচিত না। আমাদেরকে যে কোনো বিনিয়োগে যাওয়ার আগে ওই বিনিয়োগের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে হবে, সম্ভাব্য রিটার্ন সম্পর্কে জানতে হবে, চ্যালেঞ্জিং ফ্যাক্টরগুলো কি কি আছে। যে আমি ব্যবসায় বিনিয়োগ করলাম, দেখা গেল যে প্রত্যেকটা ব্যবসার তো কিছু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড থাকেই, তো 3 মাস পর থেকে ওটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। তো এই বিষয়গুলা বিবেচনায় রেখে কিন্তু যে কোনো একটা বিনিয়োগে বা ব্যবসায় বা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন না কেন, এই বিষয়গুলো বিবেচনায় রেখে আপনার সেখানে যাওয়া উচিত। আর সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, যে আমরা যখন বিনিয়োগ করি আমাদের একটা কিন্তু মানে গোলটা আমরা নির্ধারণ করতে পারি না যে আমি কত পার্সেন্ট লাভ হইলে আমি খুশি, 15%, 20%, না 25%, নাকি 100%। স্টক মার্কেটে অনেক বিনিয়োগকারীকে আমি দেখি যে তারা শুধু ডাবল আইটেম খোঁজে, যে 3 মাসের মধ্যে কোনটা ডাবল হবে, 6 মাসের মধ্যে কোনটা ডাবল হবে, এরকম ডাবল আইটেম বা ট্রিপল হবে এরকম আইটেম তারা খুঁজে। অ্যাকচুয়ালি মানে দেখা যায় যে শেষ পর্যন্ত গিয়ে তারা তাদের হয়তো হয়, সামান্য কিছু লোকের হয়তো পুঁজি ডাবল হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা পুঁজি হারিয়ে পথে বসে যায়। এই জন্য বিনিয়োগের ক্ষেত্রে আমাদেরকে আরেকটা বিষয়, যে আমাদের মানে এক্সপেক্টেড রিটার্নটা এটা কতটুকু হইলে আমি খুশি, কোথাও কতটুকু হইলে আমি এখান থেকে মানে আমি স্টপ, মানে আমি থেমে যাব, এটা আমাকে জানতে হবে। আর আমার যদি গোল সুনির্দিষ্ট না থাকে, আমার যদি এক্সপেক্টেড রিটার্ন কত হবে এটা যদি আমি না জানি, তাহলে কিন্তু লোভকে কন্ট্রোল করা এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। বিনিয়োগের ক্ষেত্রে 2টা জিনিস মানে খুবই গুরুত্বপূর্ণ। ইমোশন কন্ট্রোল করা, মানে ইমোশন কন্ট্রোলের ক্ষেত্রে একটা হচ্ছে লোভ সংবরণ করা, আর একটা হলো ভয়কে মানে নিয়ন্ত্রণ করা। আপনি যদি আপনার লোভকে সংবরণ করতে না পারেন, যেমন ধরেন স্বর্ণের কথা বলি, স্বর্ণের দাম যখন কিছুদিন আগে বাড়তেছিল, তো অনেকেই কিন্তু দেখি বলা বলি করতেছে যে এটা হয়তো আরো অনেক দূর যাবে, এটা এখানে এখন ইনভেস্ট করা যায় কিনা। তো কিছু কিছু লোক দেখলাম যে তারা স্বর্ণে মোটামুটি কেনা শুরু করলো। আবার আমি এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি আজকে এপ্রিলের 2 তারিখ, তো কিছুদিন আগে আমি খেয়াল করছি যে 2,86,000 পর্যন্ত ওঠার পরে কিন্তু মার্কেটটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। হ্যাঁ, ঠিক একইভাবে স্টক মার্কেটেও এরকম হয় যে আপনি মানে এমন একটা সময় বিনিয়োগ করলেন যে যখন দেখা যাচ্ছে যে মার্কেট এটা আপ ট্রেন্ডে যাচ্ছে, ওই সময় আপনি কি করছেন, মানে এমন একটা স্টক বিনিয়োগ করছেন বা স্টকে আপনি ট্রেডিং এর জন্য এটা কিনছেন যে এটা যখন পিকে ছিল তখন আপনি কিনছেন। তো এটা মার্কেটের একটা স্বাভাবিক নিয়ম যে একটা জিনিসের দাম কিন্তু স্টক মার্কেটে বা আপনি যেই মার্কেটে ইনভেস্ট করেন না কেন অনন্তকাল কিন্তু বাড়তে থাকবে না, আপনি যদি ট্রেডিং এর জন্য বিশেষ করে এটা করে থাকেন। তাহলে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে লোভটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর একটা হইলো ভয়টাকে কন্ট্রোল করা। ভয়কে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, যখন সবাই ভীত সন্ত্রস্ত হচ্ছে সেই সময় যদি আপনি সাহসী হইতে না পারেন, তাহলেও কিন্তু হবে না। যেমন করোনার সময়ের কথাই বলতেছি, ওই সময় স্টক মার্কেটে সূচকটা কিন্তু মানে নামতে 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 অনেক নিচে নেমে এসেছিল।
দেখা যাচ্ছে যে অনেক শেয়ারের দাম অর্ধেক মানে বা 1/3 হয়ে গেছে। তো এখন ওই সময়টা হচ্ছে কেনার সময়, কিন্তু মানে তখন যদি আপনি ভীত সন্ত্রস্ত হয়ে কিনতে না পারেন তাহলেও কিন্তু হবে না। এই জন্য লোভকে যেমন সংবরণ করতে হবে, ঠিক একইভাবে ভয়কেও নিয়ন্ত্রণ করতে হবে। এখন কথা হইল যে কখন সাহসী হইতে হবে, আবার কখন লোভকে সংবরণ করতে হবে, এটা কখন আমরা জানতে পারবো? এটা আমরা তখনই জানতে পারবো যখন ওই বিষয়ে আপনার আমার প্রপার নলেজ থাকবে। তো সব কথার মূল কথা হইল যে নলেজ। আপনি যদি একজন বিনিয়োগকারী হইতে চান, আপনি যদি মনে করেন যে আপনি বিনিয়োগ করে ইনফ্লেশনকে বিট করে আপনার অ্যাসেটের প্রবৃদ্ধি করবেন, সেটা যে অ্যাসেটই হোক না কেন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট হোক বা আদার্স কোনো ক্যাটাগরির অ্যাসেট হোক, অবশ্যই আপনাকে নলেজ অর্জন করতে হবে, আপডেটেড থাকতে হবে যে চারদিকে কোথায় কি হচ্ছে। কারণ জগতে একটা খেয়াল করে দেখেন আপনি আপনার আশপাশে যত মানুষ যারা ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল, তারা কিন্তু সবাই নলেজেবল পারসন। কিছু লোক হয়তো দেখা যায় হাতে গোনা আছে, তাদের প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নেই, কিন্তু তাদের আপনি খুব সচেতনভাবে খেয়াল করবেন যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সটা তাদের খুবই হাই। তাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সটা হাই বলেই কিন্তু তারা এই সম্পদ তারা অ্যাকোয়ার করতে পারছেন বা তৈরি করতে পারছেন। আর একটা সমস্যা যেটা দেখা যায়, যখন করোনা মহামারী সময় এই ঘটনাটা লক্ষ্য করা গেছে যে অ্যাসেট প্রোটেকশনের একটা ব্যাপার আছে। যখন এরকম কোনো মহামারী বা এরকম যুদ্ধ বিগ্রহ মানে বিপদ চলে আসে, মানুষ দেখা যায় যে বিশেষ করে যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারা তাদের অ্যাসেটকে ধরে রাখতে পারে না। কারণ ইনফ্লেশনের কারণে তাদের জীবনে নাভিশ্বাস উঠে যায় যে তারা চাল কিনে খাবে, মানে বেঁচে থাকার প্রয়োজনে তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়, তার অ্যাসেটটাকে হাতছাড়া করতে হয় বেঁচে থাকার তাগিদেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি কোন অ্যাসেটটা হাতছাড়া করবেন, কোনটা ধরে রাখবেন, এটাও একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। আপনার যদি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স না থাকে তাহলে কিন্তু এইটা একজন মানুষের পক্ষে ওই সিদ্ধান্তটা মানে হুট করে নেওয়াটা কঠিন। আর এটা ফাইন্যান্সিয়াল লিটারেসিটা এমন একটা ব্যাপার, আপনি কিন্তু কারো সাহায্য নিয়ে ফাইন্যান্সিয়ালি মানে সাকসেসফুল হওয়াটা, কারো উপদেশ নিয়ে, জগতে এমন ঘটনা মানে আমি জানি না এরকম উদাহরণ কেমন আছে, খুব বেশি হয়তো বা নাই। কারণ হইল যে এই সিদ্ধান্তটা আপনাকে নিজে বুঝে নিতে হবে। আরেকজনের উপরে নির্ভর করে, আরেকজনের পরামর্শের উপরে নির্ভর করে এটা মানে খুব বেশি দূর এগোনো যায় না। কারণ আপনার মধ্যে এই বুদ্ধিমত্তাটুকুও থাকতে হবে, যেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরের আপনি পরামর্শটা নিতেছেন, হ্যাঁ, সে আপনাকে কতটা সঠিক পরামর্শ দিল বা সেই পরামর্শটা আপনার জন্য কতটা পজিটিভ হবে, এইটাও ইভালুয়েট করার মতো সক্ষমতা থাকার জন্য মানে আপনার মধ্যে ফাইন্যান্সিয়াল নলেজটা থাকা দরকার। যাই হোক, কথা আসলে শুরু করছিলাম সঞ্চয়ের থেকে শুরু করছি, তো এখন অনেক দূরে অন্যদিকে চলে গেছি। তো এইগুলা আমাদেরকে বিষয় বিবেচনায় রেখে এগুতে হবে, কারণ আমরা এমন একটা ভবিষ্যতের দিকে আগাচ্ছি। দেখেন, করোনা মহামারী আসছে, এরপরে আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপরে এখন ইসরায়েল মানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এই যুদ্ধ, এবং এই যুদ্ধটা কতটা লেন্দি হবে এটা আমরা কেউ জানি না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু এখনো থামে নাই। তো এইভাবে আমরা জানি না আবার আমাদের সামনে আরো কোনো বিপদ আসতেছে কিনা, এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। তো এই জন্য মানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুবই একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করতেছি। এই সময়ের মধ্যে দিয়ে আমরা যদি ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হইতে চাই, নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলোকে আমরা ধরে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসির উপরে গুরুত্ব আরোপ করতে হবে। এটা নিজের যেমন করতে হবে, তো ঠিক একইভাবে আপনি আপনার পরিবারের সদস্যদেরকেও করা উচিত। বিশেষ করে আপনার যদি সন্তান থাকে তাদেরকেও করানো উচিত, কারণ আলটিমেটলি তার তো একটা ভবিষ্যৎ আছে। মানে আপনি অ্যাজ এ গার্জিয়ান যেই বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাকেও হয়তো এরকম বাস্তবতা বা এর চেয়ে কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হবে না, এটা তো আমরা কেউ জানি না। এর জন্য আমি বলতে চাই যে আসুন আমরা সবাই নিজেরা
ফাইন্যান্সিয়ালি লিটারেট হই, আর ফাইন্যান্সিয়াল নলেজগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে এই রকম ক্রাইসিস আসলে আমরা একটা বেটার সিদ্ধান্ত নিতে পারি, বা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত নেওয়াটা এটা আমাদের পক্ষে সহজ হয়। তো সবশেষে যে কথাটা বলতে চাচ্ছি, যে পরিস্থিতি যাই হোক, আমাদেরকে ডিপোজিট করাটা ভুলে যাওয়া চলবে না। এরকম পরিস্থিতিতে ইনফ্লেশন যখন বেড়ে যায় তখন সঞ্চয় করাটা অনেক কঠিন হয়ে পড়ে, কারণ নিত্যপণ্যের দাম অনেক বেড়ে যায়। কিন্তু তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যাতে সঞ্চয় যদি একটু কমও হয়, তারপর আমাদেরকে সঞ্চয় করার চেষ্টা করতে হবে। আর যতদূর সম্ভব আমাদের সঞ্চিত টাকা যা আছে এটাতে যাতে আমাদের হাত দিতে না হয়, কারণ এরকম পরিস্থিতিতে, যখন এরকম পরিস্থিতি আসে, তখন বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়। ওই যে বললাম যে যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তো এবং আরো অনেকে আছে যে বাধ্য হয়ে তাদেরকে অ্যাসেট হাতছাড়া করতে হয়। আর এই সময় কিন্তু মানে আতঙ্কিত হয়েও অনেকে দেখা যায় যে তার অ্যাসেটটা হাতছাড়া করেন আর কি, বিক্রি করে দেন। তো যদি আপনার এরকম এই সময় হাতে টাকা থাকে, আপনার যদি ফিউচার প্ল্যান থাকে, এই সুযোগগুলোকে আপনি আপনার সম্পদ প্রবৃদ্ধির জন্য কাজে লাগাতে পারেন, যেটা আপনার জন্য একটা পজিটিভ দিক হইতে পারে, আপনার ফিউচার জেনারেশনের জন্য একটা পজিটিভ দিক হইতে পারে। কারণ বিনিয়োগ করার মতো সুযোগ কিন্তু সবসময় আসে না। যারা বুদ্ধিমান তারা এরকম পরিস্থিতির জন্য, এরকম সময়ের জন্য, এরকম সুযোগের জন্য তারা অপেক্ষা করে থাকেন। তো এই ছিল আজকের মোটামুটি কথা। আশা করি কথাগুলা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে, আপনারা ভালো লাগলো কিনা আসলে এটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।